প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি এস এম আকাশ। দেখছেন নির্বাচনী বিশেষ টক শো জনপ্রত্যাশা। আমাদের আজকের বিষয় আগামীর বাংলাদেশ। আপনারা জানেন যে নতুন সরকার দায়িত্ব নিতে যাচ্ছে। এটা জাতীয় নির্বাচনের পর সুন্দর ভালো একটা নির্বাচন হয়ে গেল। এরপরে আমাদের সবার নিঃসন্দেহে প্রত্যাশা যে ভালো একটা সরকার পাবো। শপথ গ্রহণের প্রস্তুতি চলছে। এইসব বিষয়ে আমরা আলোচনা করব। আমাদের স্টুডিওতে তিনজন অতিথি, তাদের সাথে আপনাদের পরিচয় করে দিই। আমাদের সাথে রয়েছেন আলতাফ পারভেজ, লেখক ও গবেষক, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে আছেন তাসলিমা আক্তার, সদস্য, রাজনৈতিক পরিষদ গণসংহতি আন্দোলন, আপনাকেও স্বাগত জানাই। আমাদের সাথে আরও আছেন ডক্টর মারুফ মল্লিক, লেখক, গবেষক ও রাজনৈতিক বিশ্লেষক, আপনাকেও স্বাগত জানাই। আলোচনার শুরুতে লেডিস ফার্স্ট। আপনি গণসংহতি আন্দোলন থেকে নির্বাচন করেছেন, নির্বাচনের মাঠে ছিলেন, আপনার অভিজ্ঞতাটি শুনতে চাই। একই সাথে কি চ্যালেঞ্জ মোকাবেলা করলেন, সাথে সাথে একটাও যদি বলেন যে আরও তো আপনার মতো অনেক নারী এখানে আন্দোলনে বা বিশেষ করে নির্বাচনে অংশগ্রহণ করেছিল, কিন্তু আমরা হাতে গোনা কয়েকজন নারীকে দেখেছি। অনেক ধন্যবাদ। ত্রয়োদশ নির্বাচন অনুষ্ঠিত হয়ে গেল। আমি মনে করি যে বাংলাদেশের জনগণ একটা ঐতিহাসিক নির্বাচনের সাক্ষী হলেন 12ই ফেব্রুয়ারি নির্বাচনের মধ্য দিয়ে। জয় পরাজয় গণতন্ত্রের অংশ, ফলে সেখানে সেই বিষয়গুলো ছিল, কিন্তু ভোটাররা যে নির্বাচনে অংশগ্রহণ করতে পেরেছে, গত 15 বছরে আমাদের যে অভিজ্ঞতা ছিল, ভোটাররা আসলে ভোট কেন্দ্রে যেতে পারে নাই, রাতের ভোট, ভয়ের ভোট, প্রলোভনের ভোট, নানান কিছুর মধ্য দিয়ে আসলে ভোট বলতে যেটা বোঝায় ভোটাধিকার, সেটা প্রয়োগ করতে পারে না। এবং আমি নিজে প্রায় 41টা কেন্দ্রে ভোট দেওয়ার পরে গিয়েছিলাম। তো সেখানে আমার কাছে মনে হয়েছে যে প্রত্যেকে অত্যন্ত উৎসাহের সাথে ভোট দিতে পারছেন, এবং তাদের যে রায়, তাদের যে সম্মতি বা তাদের যে মতামত, সেটা তারা ভোটের মধ্যে দিয়ে দিয়েছে। আর বাংলাদেশের সংসদীয় রাজনীতিতে এখনও অনেক বেশি জোট কেন্দ্রিক যে নির্বাচন বা যে ভারসাম্য হবে, কে জিতবে কে হারবে, এই বিষয়গুলো এখনও আসলে এই কে কোন জোটবদ্ধ হয়ে করতে পারলো কিনা, সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। যে কারণে আমরা এই দুইটা জোট দেখলাম, তাদের মধ্যে থেকেই বিএনপি সরকার গঠন করতে যাচ্ছে। আর আমার যেটা কাজের ক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে যে যেহেতু আমি দলীয়ভাবে নির্বাচন করেছি, সেই ক্ষেত্রে আমার আসনেও কিছু জটিলতা ছিল। আমাদের আসনে দেখা গেছে যে বিএনপির বিদ্রোহী একজন দাঁড়িয়েছেন, তারপরে আমাদের গণতন্ত্র মঞ্চেরও একজন, আমাকেই প্রথমে মনোনয়ন দেওয়ার পরে আবার উনিও দাঁড়িয়েছেন। ফলে এই রকম নানান জটিলতা ছিল, এবং এটা খুব একটা গুরুত্বপূর্ণ ঢাকা 12 ছিল। কিন্তু আমার কাছে মনে হয়েছে যে এই ভোটের মধ্য দিয়ে জনগণের কাছে যে 6টা ওয়ার্ডে আমি যেতে পেরেছি, মানুষের কাছে আমাদের মতামতগুলো তুলে ধরতে পেরেছি, সেটা সময়টা খুব কম ছিল, নানান জটিলতা ছিল। কিন্তু তারপরেও আমার কাছে মনে হয়েছে এইটা একটা নতুন সুযোগ। অনেকে বলেছে আপনাদেরকে তো আগে দেখি নাই। তো আগে তো একটা দলকেই পাড়ায় পাড়ায় ঢুকতে আমরা দেখেছি। আমাদের আগে যে দুইটা নির্বাচনে আমরা অংশগ্রহণ করেছিলাম, সেখানেও আমরা দেখেছি যে আমরা নির্বাচনের প্রচার করতে যাচ্ছি, সেখানে আমাদের উপরে হামলা হচ্ছে। এইখানে কিন্তু এইবার আমরা সেটা দেখি নাই, কিন্তু কিছু কিছু জায়গায় কিছু সহিংসতার ঘটনা ঘটেছে। কিন্তু এছাড়া আমার যেই আসন, সেখানে আসলে ওই অর্থে সহিংসতা না হলেও আমি দেখেছি যে আমাদেরই প্রতিদ্বন্দ্বীরা আমার বিলবোর্ড ফেলে দিচ্ছেন, ব্যানার পুড়ে ফেলছেন, এগুলো একদম খুবই অনাকাঙ্ক্ষিত বিষয়। কিন্তু মানুষের একটা উৎসাহ ছিল। যদিও ভোটের পরিমাণ যদি আমরা দেখি যে ঢাকাতে ভোটে অংশগ্রহণকারীর সংখ্যা কম ছিল, আর নারী হিসেবে এক ধরনের প্রচারণা তো আমরা এবার দেখেছি যে নারীরা আসলে নেতৃত্বে যেতে পারে না, নারীরা নেতৃত্বের প্রধান হতে পারে না, এই ধরনের প্রচারণাগুলো ছিল, এবং আমাদের সংস্কৃতির মধ্যে এই জিনিসটা আছে। তারপরেও আমরা দেখেছি যে অনেকেই নির্বাচন করেছেন। আমাদের ব্রাহ্মণবাড়িয়া 2-এ আমরা রবিন ফারহানকে দেখলাম স্বতন্ত্র হিসেবে দাঁড়িয়েও উনি তার কাজের প্রমাণ দিয়েছেন। তো আমার মনে হয় সামনে নারীদের অনেক বেশি অংশগ্রহণ করা দরকার, এবং আমাদের একটা অভিজ্ঞতা হয়েছে যে এই অভিজ্ঞতার আলোকে হয়তো সামনে আরও আমরা নতুনদের, তরুণদের, নারীদের, এবং যেই প্রতিনিধিদেরকে আমরা দেখি না, শ্রমজীবীদের প্রতিনিধি, চাকমা মারমার প্রতিনিধি, সেইগুলো আমার মনে হয় যে সামনে নির্বাচনে আরও দেখতে পাবো। যেই নির্বাচনটা হলো, এটা বাংলাদেশের ইতিহাসে আমি মনে করি একটা গুরুত্বপূর্ণ। এখন সামনে কি হবে সেটার অপেক্ষায় আমরা আছি। জি, আলতাফ পারভেজ, যেটা বলছিলাম যে তাসলিমা আক্তার যেটা বললেন যে সামনে নারীদের আরও অংশগ্রহণ করা দরকার, কিন্তু বিষয়টা দরকারের সাথে হলো রাজনৈতিক দলগুলোর কিন্তু স্পেসও তৈরি করে দিতে হবে। আমরা দেখেছি যে বড় রাজনৈতিক দলগুলো যে 5% দেওয়ার কথা তারা কিন্তু দেয়নি।
ইভেন এনসিপি বোধহয় যতটা দেওয়ার কথা দিয়েছে, জামাত তো দেয়ই নাই। কিন্তু আমরা দেখছি যে যখন কারো অনুমতির অপেক্ষা লাগে না, যখন আন্দোলন, যখন গণ অভ্যুত্থান হয়েছে, তখন কিন্তু নারীরা অগ্রভাগে ছিল। কিন্তু সেইভাবে কিন্তু ভোটের মাঠে দেখলাম যে নারীরা তেমন একটা নাই। ইভেন যে জিতেছে খুব একটা বেশি আমরা দেখি নাই। এটা কি কারণ হতে পারে? 7 জন জিতেছে মোটামুটি সব মিলে, নারী 7 জন এবং সংখ্যালঘু সম্প্রদায়ের 4 জন। এই দুটোই বাংলাদেশের ইতিহাসে এবারে সংসদে সবচেয়ে কম সংখ্যালঘু সম্প্রদায়ের এমপি, সবচেয়ে কম নারী এমপি থাকবে। এটার জন্য আমি এটুকু মনে করি, এটার জন্য নারীদের রাজনীতিতে কম উপস্থিতি দায়ী, এটা আমি একমত নই। কারণ আমরা গণ অভ্যুত্থানেও দেখেছি বিপুল নারী অংশগ্রহণ করেছে, এদেশে নানা ধরনের সংগ্রামে নারীরা ছিল। বিএনপিতে এখনও অনেক নারী সক্রিয় রাজনীতিতে যারা মনোনয়ন পায়নি, এবং অন্য দলগুলোর ক্ষেত্রে এটা সত্য। তবে হয়তো জোট গঠন না হলে সবগুলো দল যদি আলাদা আলাদাভাবে ইলেকশন করত, সেই সংখ্যাটা আমি মনে করি বাড়তো হয়তো। কারণ এই জোট গঠন করার পর প্রতিদ্বন্দ্বিতা এত দুই মেরুতে তীব্র হয়ে গেছে, সব দলই চেষ্টা করেছে সকল উপায়ে যিনি শক্তিশালী প্রার্থী, অর্থ, বৃত্ত, পেশি শক্তি, এগুলো সব বিষয় তো বিবেচনা করা হয়। তো সব ক্যাটাগরি মিলে তারা পুরুষদেরই বাছাই করেছে আর কি, এবং ফলে ওই জন্য নারী কমে গেছে। কিন্তু এখনও আমি মনে করি দুটো অপশন আছে। এক হলো সংরক্ষিত আসনে তো নারী অনেক বাছাই হবে, সেখানে যেন প্রকৃত নারী রাজনীতিবিদরা আসেন, প্রকৃত নারী সমাজকর্মীরা আসেন। সেগুলো যেন পরিবারতান্ত্রিক উপায়ে, যে অমুক নেতার স্ত্রী বা বোন এইভাবে যেন মনোনয়ন না হয়। দ্বিতীয়ত হলো উচ্চকক্ষ, সেখানেও আমি বলবো যে নারী এবং সংখ্যালঘু সম্প্রদায়ের আরও অনেককে প্রার্থী করা উচিত। দেখুন, এইটা দুটো কারণে দরকার। এক হলো আমাদের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াকে দেশের, সেটাকে একটু বহুত্ববাদী করা দরকার না, এবং অন্তর্ভুক্তিমূলক করা দরকার। আজকে বাংলাদেশে যখন এই ভূখণ্ডেই 1954 সালে যখন নির্বাচন হয়, ভৌগোলিকভাবে জায়গাটা তো এইটুকুই ছিল। সেই নির্বাচনে 72 জন ছিলেন সংখ্যালঘু সম্প্রদায়ের প্রাদেশিক পরিষদের সদস্য। তো সেই জায়গা থেকে কমতে কমতে এখন এবার 4-এ চলে এসেছে। এই যে নেপালে নির্বাচন হচ্ছে আগামী 2 সপ্তাহের মধ্যে, সেখানেও 10% নারী প্রার্থী রয়েছে। আমাদের অভ্যুত্থানের আগে শ্রীলঙ্কায় অভ্যুত্থান হলো এবং নির্বাচন হলো, সেখানে ওরা নারীকে প্রেসিডেন্টও করেছে নির্বাচনের প্রক্রিয়া। তো এই জন্য বললাম, আসলে আমরা যদি গণ অভ্যুত্থানের চেতনাকে আমাদের রাজনীতিবিদরা, আমাদের পার্লামেন্ট, বিএনপি এবং জামাত ইসলাম যদি প্রকৃতই ধারণ করতে চায়, যেটা তাদের নেতৃবৃন্দ প্রায় প্রতিদিন বলছেন, তাদের তো আমি বলবো এখনও দুটো সুযোগ আছে, বিশেষ করে উচ্চকক্ষে এবং সংরক্ষিত আসনে, এবং পার্লামেন্টের যে সংবিধান সংস্কারের আলাপ শুরু হবে, সেখানে তো এটা আসতে পারে যে নারীদের সংরক্ষিত আসন সংখ্যা বাড়িয়ে সেখানে সরাসরি ভোটে যেন পরবর্তী নির্বাচনটা হয়। জি, অনেক ধন্যবাদ ডক্টর মারুফ মল্লিক। আপনি কিভাবে এটাকে ব্যাখ্যা করবেন? বিশেষ করে এই প্রসঙ্গগুলো আমি আলোচনার শুরুতে এনেছি এই কারণে, কারণ দেশের অর্ধেক জনগোষ্ঠী বা অর্ধেকের বেশি জনগোষ্ঠীকে বাদ রেখে বা তাদেরকে বিছানোর সিটে বসিয়ে রেখে তো দেশের উন্নয়ন সম্ভব নয়। ধরেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে নারীদের প্রসঙ্গে কিন্তু বারবার বলেছেন। তো এবং যদি আমরা আন্দোলনের সেখানে দেখি, তাদের অনেক বড় ভূমিকা ছিল। তো তাদেরকে তো আমাদের এগিয়ে নিয়ে আসা দরকার। জি, ধন্যবাদ আপনাকে আমাকে আজকের অনুষ্ঠানে আমন্ত্রণ জানাবার জন্য, এবং আলতাফ ভাই এবং তাসলিমা আপাকেও শুভেচ্ছা। এইটা যেটা হচ্ছে, আমাদের দলগুলো, পলিটিক্যাল পার্টিগুলো কিন্তু খুব ভালো ভালো কথা বলে, নীতিতেও থাকে, ওদের কনস্টিটিউশনেও থাকে, বাট ইমপ্লিমেন্টেশন প্রসেসে যখন যায় তখন ওগুলোর আর প্রতিফলন দেখা যায় না। ধরেন আলতাফ ভাই যেটা বললেন, 7 জন মাত্র নারী আমাদের 300 জনের মধ্যে, অথচ আমাদের কিন্তু 2 জন প্রধানমন্ত্রী ছিলেন নারী। এমন না যে আমাদের নারীরা সেই 60 বা 70 দশকের মতো পিছিয়ে আছেন, তাদের ক্ষমতায়ন হয় না বা ক্যাপাবল না, এরকম না বিষয়টা। তারা তো নেতৃত্ব দিয়েছেন বাংলাদেশকে, শুধু আন্দোলন সংগ্রামে না, রাষ্ট্র পরিচালনায় নেতৃত্ব দিয়েছেন। এবং বিশেষ করে খালেদা জিয়াকে আমি মনে করি শুধু 71 না, এই আমাদের যে ভূখণ্ড, পূর্ব বাংলার অন্যতম একজন সফল শাসক হিসাবে আমি মনে করি।
বিকজ নারীর ক্ষমতায়নে এবং নারী শিক্ষায় তার একটা উল্লেখযোগ্য ভূমিকা আছে। তো তার প্রতিফলন কিন্তু আমরা এই নির্বাচনে বা রাজনৈতিক দলগুলোর মনোনয়ন প্রদানে দেখতে পাচ্ছি না। এটার মূল কারণ হচ্ছে আমি মনে করি যে পুরুষতান্ত্রিক সংকীর্ণতা, এটা আমাদের স্বীকার করতে হবে। কারণ এই নির্বাচনে যেখানে সংস্কারে বলা হয়েছে 5% দিতে হবে কমপক্ষে নারীদের, সেখানে বিএনপি মনে হয় 9 জনকে দিয়েছিলেন, 10 জনকে দিয়েছিলেন, আর অন্যতম প্রধান দল জামাত একজনকেও দেয় নাই, এবং এই দলে মনে হয় ভবিষ্যতে দিবেও না, দেওয়ার সম্ভাবনা। এদের যে পলিটিক্যাল স্ট্রাকচার, এরা আসলে ওইটা বিশ্বাস করে না, এবং ওনাদের আমির তো বলেই দিয়েছেন কোনো নারী তাদের দলের প্রধান হতে পারবে না, তাহলে এমপিও হতে পারবে না খুব সম্ভবত। কিন্তু এর পাশাপাশি এখন আলাপ হতে পারে যে এনসিপি তো মাত্র 30টি আসন পেয়েছে, তো ওদের আসলে বেশি দেওয়া সম্ভব ছিল না, বা অন্য অনেক কথাবার্তা আছে। কিন্তু আমি মনে করি এটা বাড়ানো উচিত ছিল। 5ই আগস্ট পরবর্তী যে আমরা যে নতুন বন্দোবস্ত বলি, এখানে তো সব জায়গাতেই নতুন বন্দোবস্ত রাখতে হবে। শুধু আপনি সংস্কার করবেন, কথা বলবেন, বাস্তবায়ন করবেন, বা রাষ্ট্র মেরামতের কথা বলবেন, কিন্তু নারীদেরকে পেছনে ফেলে 50% নারী, এবং আমাদের শ্রম বাজারে যদি দেখেন, গার্মেন্টস শিল্প বা ইভেন আপনি আজকে অফিস আদালতে যান, উল্লেখযোগ্য সংখ্যক নারী সহকর্মী আপনি দেখতে পাবেন। গণমাধ্যমেও দেখেন প্রচুর নারী কর্মী আছেন। তাইলে পরে রাজনীতিতে তারা আসতে পারছেন না কেন? এটা আমার মনে হয় যে দলগুলোকে মোটের উপর এই পুরুষতান্ত্রিক যে সংকীর্ণ মানসিকতা, সেখান থেকে বেরিয়ে আসতে হবে, নারীদেরকে অধিক মাত্রায় সুযোগ করে দিতে হবে রাজনীতিতে। এটা এখান থেকে আসলে এর কোনো বিকল্প নেই। তাসলিমা আক্তার, আরেকটা ধরেন বিএনপি নির্বাচনে জিতেছে এবং সরকার গঠন করতে যাচ্ছে, সেটা নিয়ে আমরা আলোচনা করব, কেমন তাদের কাছে প্রত্যাশা। কিন্তু যেটা আন্দোলন, যেটা আলোচনায় বারবার ঘুরে ফিরে আসছে, যে এই যে জামাতের যে উত্থান, যে পরিমাণ ভোট পেয়েছে, এইটা এই উত্থানটাকে কিভাবে দেখেন? বিশেষ করে যদি আমরা বলি যে ধর্মের রাজনৈতিক ব্যবহার রোধ করা, বা যে আমাদের যে মুক্তিযুদ্ধের যে একটা ইয়ে ছিল, যে অন্যতম চেতনা বা অন্যতম উদ্দেশ্য ছিল যে ধর্মের ব্যবহারটা কমানো, কিন্তু আমরা এখন যে রেজাল্ট দেখলাম, সেটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? অনেক ধন্যবাদ। ধর্মীয় স্বাধীনতা আর ধর্মের ব্যবহার আসলে এক জিনিস না, এটা আমরা জানি। কিন্তু আমরা দেখেছি যে ধর্মের দোহাই দিয়ে কিভাবে নির্বাচন পূর্ববর্তী সময়ে দীপু দাসকে হত্যা করা হলো, বিভিন্ন মিডিয়া পাড়াগুলোতে আগুন দেওয়া হলো, এবং ধর্মের দোহাই দিয়েই আসলে নারীরাও যে আসলে নির্বাচন, নেতৃত্ব বা সমাজে নীতি নির্ধারণের জায়গায় তাদের যে ভূমিকা, সেই ভূমিকাকে যে ইরেজ করা বা মুছে ফেলার যে চেষ্টা করা হলো, এইটা আসলে মানে কখনোই গ্রহণযোগ্য না। বাংলাদেশ কোনো একক ধর্ম বা একটা জাতির রাষ্ট্র না। এখানে বহু ধর্মের মানুষ আছে, মুসলমান সংখ্যাগরিষ্ঠ, কিন্তু এর বাইরে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান বহু ধর্ম আছে, বহু জাতি আছে। কিন্তু ধর্মীয় অনুভূতিকে কাজে লাগিয়ে সেটাকে একটা উগ্রবাদের জায়গায় যাতে না যায়, সেই জন্য আমাদের আসলে সচেতন এবং সতর্ক থাকাটা খুবই জরুরি। এবং আমরা মনে করি যে জামাতের যেই অবস্থান নারী বিষয়ে বিশেষভাবে, অন্যান্য বিষয়ে আমি নাই গেলাম, সেই বিষয়টা যদি আমরা আবার সংসদে বা অন্যান্য জায়গায় এটার প্রতিফলন দেখি, সেটা আসলে আমার মনে হয় যে আমাদের সকলেরই সেই বিষয়ে সতর্ক থাকা দরকার, যে আমরা যেন ধর্মকে রাজনৈতিক ব্যবহারের একটা অস্ত্র হিসাবে যাতে ব্যবহৃত হওয়ার কোনো রকম সুযোগ না পায়, সেই বিষয়ে আসলে সরকারকে একটা বিশেষ ভূমিকা রাখতে হবে। এবং যারাই সংসদে যাচ্ছেন তাদের সেই জায়গায় তাদের একটা অবস্থান রাখা জরুরি মনে করি। জানতে পারবে একই প্রশ্ন, যখন একটা ধর্মভিত্তিক রাজনৈতিক দল যদি 1/4 বেশি আসন বা এত বেশি ভোট পায়, আর জনগণ তো ভোট দিয়েছে, সেখানে আসলে কি বার্তাটা আপনি দেখেন, আর এখানে সতর্কতাটা কি দেখেন? আসলে এটা আমি একটু বিস্তারিত বলতে চাই আর কি, যে আমরা যদি নির্মোহভাবে দেখতে হবে পরিস্থিতিটা, শুধু আদর্শিক জায়গা থেকে না দেখে, না হলে আমরা এই জামাতের উত্থানের কারণগুলো বুঝতে পারবো না, বা উত্থানের ধরনটাও বুঝতে পারবো না। প্রথম বিষয় হলো, আমি বলবো যে এবারের নির্বাচনে আসনের হিসাবে বিএনপি বিজয়ী হলেও সামাজিক হিসাবে জামাত বিজয়ী হয়েছে। অর্থাৎ এই নির্বাচনে আসলে উভয় জোটেরই বিজয় ঘটেছে, কিন্তু দুটো বিজয়ের ধরন ভিন্ন। জামাতের ব্যাপারটা আমি বলতে চাই, তারা পূর্ববর্তী তাদের রেকর্ড ছিল 13% ভোট, এবার তারা 32% ভোট পেয়েছে, বেশ প্রায় 3 গুণ আর কি।
বা 2 গুণের বেশি। তারা আসনে ছিল 18টি, এবার পেয়েছে 77টি, সেখানেও 3 গুণ বেশি। এই যে একটা দলের ভোটের হিস্সা এবং আসনের হিস্সা এই যে উলম্পন, এটা তো অত্যন্ত সিগনিফিক্যান্ট একটা ঘটনা এবং সামাজিক বিচারে বিএনপির বিজয়ের চেয়েও এটা গবেষক হিসাবে আমার নজর কেড়েছে বেশি। এখন প্রশ্ন হলো এই ঘটনাটা আরও কত দূর যাবে, জামাত আরও কত দূর যাবে। অন্য পরিসংখ্যান আমি বলি, যেমন বিএনপি ভোট পেয়েছে 3,73,00,000, জামাত ভোট পেয়েছে 2,73,00,000, ব্যবধান হলো 1 কোটি ভোট এবং সেটাও খুব বেশি নয়। তার মানে কি জামাত আরও অনেক দূর যাবে? বিএনপির জন্য কি বিপদ আছে পরের নির্বাচনগুলোয়? আমি বলবো এইখানে হলো বিএনপির জন্য তেমন বিপদ নেই, কিন্তু জামাতের আরও উত্থান ঘটতে পারে, আরও একটু ঘটতে পারে, কিন্তু জামাতের প্রধান দল হওয়া এখনো অনেক দূরের ব্যাপার। কিভাবে আমি বলি যে জামাত যে 77টা সিট পেয়েছে, ধরুন ঢাকায় তারা 11টি সিট পেয়েছে, তাদের ভোটের মার্জিন হলো মাত্র 11%। রাজশাহীতে তারা 11টা সিট পেয়েছে, সেখানে ভোটের ডিফারেন্স প্রতিপক্ষের সাথে মাত্র 5%, অর্থাৎ খুব অল্প মার্জিনে এই 22টা সিট পেয়েছে তারা 2 জায়গায়। এবং অন্যদিকে বিএনপি যত বিজয়ী হয়েছে 209টি আসনে, গড় প্রতিপক্ষের সাথে ভোটের ব্যবধান 45,000, আর জামাত যে 77টা জিতেছে গড় ভোটের মার্জিন 23,000, অর্থাৎ খুব কম মার্জিনে তারা জিতেছে, যেগুলো তারা যে কোনো সময় ভবিষ্যৎ নির্বাচনে হারাতেও পারে। ফলে আমি বলবো জামাতের আসন হারানোর ঝুঁকি বেশি, এইটা হলো পরিসংখ্যানের দিক থেকে। বিএনপি বরং যে বিজয়গুলো পেয়েছে সেগুলো অনেক সলিড আর কি, অনেক বড় ব্যবধানে জিতেছে, ফলে তাদের ভবিষ্যতে আসন হারানোর ঝুঁকি কম। এই হলো একটা। দ্বিতীয়ত আদর্শিক জায়গায় পরিসংখ্যানের ব্যাপারটা আমি আরেকটু বলি, যেমন কুষ্টিয়ায় জামাত ইসলাম জিতেছে, মেহেরপুরও জিতেছে, এগুলো সম্পূর্ণ তো বিএনপির অভ্যন্তরীণ কোন্দলের কারণে, এবং ঢাকা যে জিতেছে বিএনপির তৃণমূল কর্মীদের চাঁদাবাজির কারণে। ফলে এগুলোই বিএনপির স্ট্রাকচারাল প্রবলেমের কারণে জামাত মূলত জিতেছে। ফলে এই জন্য আমি বলতে চাই যে জামাতের ভবিষ্যতে আরও আসন পাওয়ার সম্ভাবনাটা কম, বিএনপির আসন হারানোর সম্ভাবনাটা কম। আচ্ছা, এবার আদর্শিক জায়গায় আমি বলতে পারি, সেটা হলো জামাত এবার তাদের আদর্শিক হাতিয়ার সবগুলাই প্রকাশ্যে নিয়ে এসেছে, ব্যবহার করেছে। তাকে ধর্মতান্ত্রিক জায়গায়ও সে সব কথা বলেছে এবং উদারনৈতিক জায়গায়ও সে সব ছাড়ের কথা বলেছে। ফলে তার আর বাড়তি আগামী নির্বাচনগুলোতে আদর্শিক জায়গায় নিজেকে আরও ওপেন আপ হওয়ার বেশি সুযোগ নেই, বরং ধর্মতান্ত্রিক জায়গায় তার বিকাশের রাস্তা কম, সেখানে ইসলামী আন্দোলন, হেফাজতে ইসলাম রয়েছে। আবার উদারনৈতিক দিকে বিএনপি যথেষ্ট উদারনৈতিক অবস্থান নিয়েছে একটা দক্ষিণপন্থী বা মধ্য ডান দল হয়েও। ফলে জামাতের এইবারের নির্বাচনটি এক ধরনের সর্বোচ্চ সফলতা আমি বলতে পারি। এই জন্য সামনের নির্বাচনে যদি কখনো আওয়ামী লীগ যুক্ত হয়, সেক্ষেত্রে আবার জামাতের আসনও কিছুটা কমবে এবং বিএনপির আসনও কিছুটা কমবে। যে জামাতের যে উত্থান, এটা তো চোখে পড়ার মতো, যে ধরেন প্রায় 3 গুণ আসন এবং ভোটের ক্ষেত্রে। সেক্ষেত্রে সমাজে কি এমন ঘটলো, জনগণ কেন জামাতকে এত ভোট দিল, সেটা আপনার ব্যাখ্যা বিশ্লেষণ শুনতে চাই। একই সাথে বিএনপির জন্য এটা কি সতর্কবার্তা? ধন্যবাদ। আমি মনে করি না যে জামাতের খুব একটা ভোট বেড়েছে বা উলম্ফন ওইভাবে, জামাতের আদর্শ বা রাজনীতির কারণে। হ্যাঁ, কিছু তারা ধর্মের ব্যবহার করেছে, জান্নাতের টিকিট দেয়া বা নানা কথাবার্তা শুনেছি। তো এই বিষয়গুলো তো সামনে আমি মনে করি পার্লামেন্টে আলাপ হওয়া উচিত, এবং এইরকমভাবে সরাসরি ধর্মের ব্যবহার করা, যে আপনি আমাদের ভোট দিলে আমরা শুনেছি যে কবরে গিয়ে কি জবাব দিবেন, এই জিনিসগুলো বন্ধ করা উচিত একদম আইন করে। সে ধর্মভিত্তিক দলই হোক বা সেকুলার দলই হোক বা যেই দলই হোক, যে ধর্মের এরকম একটা ধর্মের কথা বলবেন, তাহলে তো আর ইনক্লুসিভ সোসাইটি হলো না। আর দ্বিতীয়ত আলতাফ ভাই যেমনটা বলছিলেন যে বিএনপি ভালো করেছে, আরও ভালো করতে পারতো বলে আমি মনে করি। নির্বাচনের আগে আমি বিভিন্ন জায়গায় বলেছি যে বিএনপির আসন সংখ্যা 260 বা 270+ হয়ে যেতে পারে, এবং বিএনপি কিন্তু ওই পর্যায়েই ছিল। কিছু তাদের একটু ভুল ত্রুটি ছিল, বিশেষ করে আমরা দক্ষিণাঞ্চলে দেখেছি যেগুলো এলাকা বিএনপির ঘাঁটি হিসাবে পরিচিত। এমনকি 96 সালে যেবার আওয়ামী লীগ ক্ষমতায় আসলো, ওই সময়ে ওই জায়গাগুলিতে বিএনপি জিতেছে।
সেই জায়গাতে বিএনপি কিন্তু একদম মানে ক্লিন হয়ে ওয়াশ আউট হয়ে গেছে। তো এইটার কারণ যে ভোটার বেড়েছে যে বিষয়টা এরকম না, দলীয় কুন্দল এবং বিদ্রোহী প্রার্থীকে বিএনপি আসলে সামাল দিতে পারেনি। আমি একটা উদাহরণ দিই, ঝিনাইদহতে রাশেদ খান, উনি তো বিএনপিতে জয়েন করলেন গণ অধিকার পরিষদ থেকে। ওনার যেই আসন ছিল ওই আসনে ওনাকে মনোনয়ন দেওয়া হয়নি, যেখানে তিনি 3-4 বছর কাজ করেছেন, দাঁড়াবেন, নির্বাচন করবেন বলে। ওনাকে সরিয়ে ঝিনাইদহে আরেক আসনে দেওয়া হয়েছে, সেখানে বিএনপি বিদ্রোহী প্রার্থী ছিল। তো উনি স্বভাবতই ওই আসনে হেরেছেন এবং 2 জনের ভোট সম্ভবত জামাত প্রার্থীর থেকে বেশি, যে জামাতের যিনি জিতেছেন। আবার যেই আসন থেকে সরিয়ে দেওয়া হলো রাশেদ খানকে, ওই আসনেও বিএনপি হেরেছেন। কিন্তু যদি এমন হতো যে রাশেদ খানকে তার আসনেই দেওয়া হতো এবং রাশেদকে যে আসনটা দেওয়া হলো সেখানে যে বিদ্রোহী দাঁড়িয়েছিলেন বিএনপির, ওনাকে যদি ধানের শীষ দেওয়া হতো, 2টাতেই ধানের শীষ জিতত। এখন এই জায়গায় তো বিএনপির ভোট কমে নাই বা জামাতের ভোট বাড়ে নাই, এখানে যেটা হয়েছে জামাতের বিপরীতে বিএনপির ভোট ভাগাভাগি হয়ে গেছে। এরকম আমি খুব সম্ভবত বিভিন্ন পরিসংখ্যান তো পাওয়া যাচ্ছে। হ্যাঁ, ঢাকা 12, সাইফুল হক সাহেব, সাইফুল আলম নীরব, 2 জনের ভোট তো দাঁড়িপাল্লার থেকে বেশি, 7-8 হাজার। তো এরকম ধরেন নানা জায়গায় বিএনপির বিদ্রোহী প্রার্থীদের বসাতে না পারার কারণে বা নিয়ন্ত্রণে না আনতে পারার কারণে কিন্তু ভোট ভাগাভাগি হয়ে গিয়েছে। এবং এরকম মনে হয় 28টি বা 26টি, আলতাফ ভাই ভালো বলতে পারবেন, ওনার কাছে তো ভালো পরিসংখ্যান আছে, এরকম 28টি বা 26টি আসনে মনে হয় বিএনপি হেরে গিয়েছে, যেই জায়গায় দাঁড়িপাল্লা জিতেছে বা বিদ্রোহীরা জিতেছে। তো এইটাকে তো আপনি আসলে জামাতের ভোটের উন্নতি বলতে পারেন না। আর দ্বিতীয়ত আরেকটা জিনিস যেটা হয়েছে যে জামাত যেইভাবে প্রতিপক্ষের বিরুদ্ধে প্রপাগান্ডা, মিথ্যাচার করে মানুষকে আপনি ধরেন কিছুটা মোটিভেট করেছে, এটা তো আসলে ডেভেলপমেন্ট না। আপনি প্রতারণা করে যখন মানুষের কাছ থেকে ভোট নিয়ে যাবেন, এই জান্নাতের কথা বলে, এই কথা বলে, ওই কথা বলে, মিথ্যাচার করে, তখন তো আসলে ভোট বেড়েছে এটা বলা যাবে না। তবে হ্যাঁ, অঙ্কের হিসাবে আপনি সেটা বলতেই পারেন যে একটা দল যেখানে আগে হাইয়েস্ট 18টি আসন পেয়েছে, এবার তারা জোট করে জোটসহ 77টি আসনে জিতেছে, বা যাদের 10 থেকে 12-13 ভাগ ভোট ছিল, এবার তারা 31 ভাগ ভোট পেয়েছে। এইটা আমার মনে হয় যে আসলে একটু আমাদের সবার বিবেচনায় নেওয়া উচিত এবং বিএনপিকেও বিবেচনা করা উচিত যে 13% থেকে 31%-এ জামাত কিভাবে গেল। এইটা পরবর্তী নির্বাচন সামনে রেখে বিএনপির পর্যালোচনা করা উচিত বলে আমি মনে করি। আচ্ছা, অনেক ধন্যবাদ তাসলিমা আক্তার। এখন বিএনপি জিতেছে, বিএনপি সরকার গঠন করতে যাচ্ছে, তাদের ইশতেহার আমরা দেখেছি, আমাদের যে সনদ আছে, অনেক কিছু মিলে এখন গণ আন্দোলনের পর মানুষের প্রত্যাশা তো অনেক বেশি। বিএনপি এবারকার বিএনপি তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার কেমন হবে বলে আপনি প্রত্যাশা করেন? আমরা তো আসলে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এই নির্বাচনটা পেয়েছি এবং প্রায় 1400 শহীদের প্রাণের বিনিময়ে আসলে গণতন্ত্রের পথে যাত্রার জন্য এই নির্বাচনটা আমাদের সামনে উপস্থিত হতে পেরেছে। আমরা একটা সুযোগ পেয়েছি এবং আমি মনে করি বিএনপি যে সরকার গঠন করতে যাচ্ছেন তাদের জন্য এটা একটা সুযোগ। আমরা যে আলাপটা করছিলাম একটু আগে, আপনিও করছিলেন, যে এখানে জামাত ইসলামের যে উত্থান, আমরা দেখেছি যে ফ্যাসিবাদী যে শাসন চলেছে সেই সময় কিন্তু জনগণের একটা বড় দুর্ভোগের বিষয় ছিল দুর্নীতি, তারপরে চাঁদাবাজি, সন্ত্রাস, এবং গণঅভ্যুত্থান পরবর্তী সময়েও কিন্তু কিছুদিনের মধ্যে আমরা দেখলাম যে বিভিন্ন বাজার, বিভিন্ন জায়গাগুলোতে আবারও সেই শঙ্কাটা কাজ করছে মানুষের মধ্যে যে চাঁদামুক্ত মানুষ থাকতে পারছে কিনা। ফলে এই জায়গাগুলো আমার কাছে মনে হয় যে খুবই একটা গুরুত্বপূর্ণ জায়গা। একটা হচ্ছে যে এখানে দুর্নীতি দমনের যে বিষয়টা, সেটাকে আসলে কিভাবে এই সরকার মানে হ্যান্ডেল করবে সেটা খুব গুরুত্বপূর্ণ। আরও কিছু বিষয়, যেমন প্রথমেই আমাদের যেমন আরেকটা বিষয় চলে আসে যে জুলাই সনদ বাস্তবায়ন করা, সেটা তো একটা দায়িত্বই, ঐতিহাসিক দায়িত্ব হিসেবে থাকে। আইন শৃঙ্খলা বাহিনীর পরিস্থিতিটা কি হবে দেশে? আমরা আগে দেখেছি দীর্ঘ সময় যে বিচারহীনতার যে সংস্কৃতি, সেই সংস্কৃতি চলেছে, এখন আবার নতুন যুক্ত হয়েছে মব সংস্কৃতি। তো সেগুলো আসলে কিভাবে পরিচালনা করা হবে এবং আইন শৃঙ্খলা যাতে একটা স্থিতিশীল অবস্থার মধ্যে থাকে, একটা জবাবদিহি, পুলিশের ভূমিকাও যাতে জবাবদিহিমূলক থাকে, সেটা খুবই গুরুত্বপূর্ণ। আর আমরা যখন প্রচারণা করেছি তখন জনগণের মধ্য থেকে যেই প্রত্যাশাগুলো আমরা জানতে পেরেছি, এগুলো আমরা ইশতেহারেও যোগ করেছি, সেটার মধ্যে একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা ছিল যে অর্থনৈতিক স্থিতিশীলতা।
মানে অর্থনৈতিক স্থিতিশীলতার মধ্যে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, যেটা সাধারণ মানুষ থেকে শুরু করে মধ্যবিত্ত সকলের জীবনের সাথে একটা ওতপ্রোতভাবে জড়িয়ে আছে, সেই বাজারকে আসলে নিয়ন্ত্রণ করা যাচ্ছে কিনা, বা জ্বালানি, তেল, গ্যাস, বিদ্যুৎ, এই জিনিসগুলোর যেমন একটা জনগণের, সাধারণ জনগণের প্রয়োজনীয়তা রয়েছে, তেমনি আপনি শিল্প প্রতিষ্ঠান থেকে শুরু করে সেই জায়গাগুলোতে, সেই জায়গাতে আসলে কিভাবে আসলে এই জায়গাগুলোকে, অর্থনীতিকে একটা, আমরা ব্যাংকগুলোতে দেখেছিলাম একটা ধস, সেই জায়গাগুলোকে কিভাবে মোকাবেলা করা হবে। আরেকটা খুব গুরুত্বপূর্ণ, অনেকগুলো পয়েন্ট আমি একটু অল্প করে বলছি, যেমন প্রশাসনের যে দলীয়করণ বা আমলাতন্ত্র, সেটার চেহারাটা আসলে কি হবে। সেখানে আমরা সবসময় চাই যে একটা জবাবদিহিতামূলক শাসন ব্যবস্থা হবে, এবং সংসদকেও কিন্তু আমরা চাই না যে সংসদটা এমন সংসদ হোক যেটা আমরা 70-এর অনুচ্ছেদ পরিবর্তন হওয়া জুলাই সনদের মধ্যে দিয়ে কিন্তু এই জিনিসগুলো এসছে, এবং আমরা আশা করব যে সংসদে যারা সরকারি দল এবং যারা বিরোধী দল, প্রত্যেকেরই একটা দায়িত্বশীল ভূমিকা থাকবে, এবং বিরোধী দলের যে মতামত, সেগুলো আমরা আগে কিন্তু দেখছি যে বিরোধী দল মতামত দিতে পারছে না, বা দিলেও সেগুলোকে অগ্রাহ্য করা হচ্ছে। সেই জায়গাগুলো আমরা মনে করি খুব গুরুত্বপূর্ণ। শিক্ষা স্বাস্থ্যের বিষয় আছে, তরুণদেরকে কিভাবে কর্মসংস্থান এবং তরুণদেরকে কিভাবে নীতি নির্ধারণের জায়গায় নিয়ে আসা হবে, সেই জিনিসগুলো খুব গুরুত্বপূর্ণ। আর দুইটা পয়েন্ট আমি বলতে চাই, পরে হয়তো আরও কিছু বলবো। যেমন ধরেন বাংলাদেশের যে অর্থনীতি, সেই অর্থনীতির পেছনে যে চালিকা শক্তি শ্রমজীবী মানুষ বা খেটে খাওয়া মানুষ, তাদের জীবন মানটা কিভাবে উন্নয়ন ঘটা যাবে, সেটা একটা দেশের কতটুকু অগ্রগতি হলো সেটার পেছনে কিন্তু ওই দেশের শ্রমজীবী মানুষের মৌলিক অধিকার নিশ্চিত আছে কিনা, নারীর অধিকার কতটুকু নিশ্চিত হয়েছে, এগুলো অনেক কিছুই নির্ভর করে। ফলে এর মধ্যে আমরা গণঅভ্যুত্থান পরবর্তী সময় অন্তর্বর্তীকালীন সরকারের মধ্য দিয়ে আমরা শ্রম অধ্যাদেশ একটা করতে পেরেছিলাম, যেটা আমরা মনে করি অনেকটাই আমাদের হয়তো পুরো চাহিদা পূরণ করে নাই, কিন্তু শ্রম সেক্টরে একটা পরিবর্তনের জন্য এই শ্রম অধ্যাদেশ আমি মনে করি খুবই গুরুত্বপূর্ণ। এবং আমরা চাই যে সরকার গঠন যারা করছেন তারা এই শ্রম অধ্যাদেশকে আইনে পরিবর্তন করবেন, এবং এখানে নারীদের যে অবস্থা, যেটা নিয়ে আমরা বারবার আলাপ করছি, যে নারীদের কর্মঘণ্টা 8 ঘন্টা থেকে 5 ঘন্টা, এই যে মানে নির্বাচনী মৌসুমি কথাবার্তা বলা, জামাতে ইসলামের নিজেদেরও হয়তো গার্মেন্টস থাকতে পারে, নিশ্চয়ই আছে, তো ওনারা কি 5 ঘন্টা করবে? এটা তো আসলে মানে অসম্ভব কথাবার্তা। বরং নারীরা কিভাবে আসলে নাগরিক হিসাবে তাদের মর্যাদাটা পাবে সেই বিষয়, এবং এখানে বিভিন্ন ধর্ম, বর্ণ, জাতির প্রতিনিধিত্ব কিভাবে হবে, সেই বিষয়গুলো আমাদের প্রত্যাশার মধ্যে অবশ্যই খুব জরুরিভাবে আসা দরকার। তো আমার মনে হয় পরে আমি আপনার সাথে আবার কথা বলবো। আলতাফ পারভেজ যেটা বলছেন যে বিএনপির প্রতি তো মানুষ আস্থা রেখেছে, এখন এই প্রেক্ষাপট, এবারকার প্রেক্ষাপটে তো অনেক ভিন্ন, তাই না? আমরা একটা ফ্যাসিস্ট সরকারকে বিদায় দিয়েছি গণ অভ্যুত্থানের মাধ্যমে, এবার একটা ভালো নির্বাচন হয়েছে। তো এই যে জন আকাঙ্ক্ষা বা জনপ্রত্যাশা তৈরি হয়েছে, সেটা কতটা ডেলিভারি দিতে পারবে বলে আপনার মনে হয়? আমি এই ক্ষেত্রে খুব বেশি আশাবাদী নই। বাস্তবতা আমি বলছি কেন নই। বিএনপিতে 209 জন সংসদ সদস্য হয়েছে, তার মধ্যে 145 জন হলেন ব্যবসায়ী, এটা 69%। তো এদেশে তো যে কোনো অর্থনৈতিক রিফর্মে মানে কৃষক শ্রমিকদের ভাগ্য পরিবর্তনটাই মুখ্য। তো এখানে তো কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হয়ে যাবে এই পার্লামেন্টে, যেখানে 69 ব্যবসায়ী নিয়ে একটা দল ক্ষমতায় যেতে চাচ্ছে। কিন্তু তারপরও তো মানুষের প্রচণ্ড প্রত্যাশা আছে, চাপ আছে, এবং জুলাই অভ্যুত্থানের অঙ্গীকার আছে, জুলাই সনদ আছে। তো সেরকম জায়গায় আমরা তো আশা করছি কিছু পরিবর্তন ঘটবে। কি কি বিষয় হতে পারে সেটা আমি বলবো। প্রথমেই যে প্রথম সপ্তাহেই বিএনপির তরফ থেকে বলা উচিত যে আমরা অন্তত সংসদ সদস্যরা শুল্কমুক্ত গাড়ি নেব না। যেহেতু 145 জন ব্যবসায়ী এবং এদের মধ্যে সংখ্যাগরিষ্ঠই কোটিপতি, এদের আরেকটা শুল্কমুক্ত গাড়ির দরকার নেই, এরা গাড়ি চড়েই সংসদে আসবে। ফলে বিএনপির উচিত প্রথমেই বলা এবং পুরো হাউসের কাছে আবেদন জানানো 299 জন সংসদ সদস্যের কাছে যে আমরা শুল্কমুক্ত গাড়ি এবার নেব না। এটা একটা আমি বলবো একটা ইতিবাচক বার্তা। এটা আমরা নেব না একটা কথা, ওই প্রভিশন তুলে দিলে কি সেটা হলে আরো ভালো হয়। কিন্তু আমি বলবো চ্যারিটি তো হোম থেকে শুরু করতে হয়। বিএনপির উচিত নিজের ঘর থেকে এটা ঘোষণা দেওয়া যে বিএনপি এটা নেবে না। তারপরে দেখুন বিএনপির শুরুতেই তো একটা পড়বে যে সংবিধান সংস্কারের কাজ 180 দিনের ভিতর সমাধান করতে হবে। আমি বলবো বিএনপির এক্ষেত্রে উদারনৈতিক একটা অবস্থান নেওয়া উচিত। ঐক্যমত কমিশনের আলোচনায় তারা অনেক বিষয়ে নোট অফ ডিসেন্ট দিয়ে এসেছে, কিন্তু এখন সংসদে একটা বিরোধী দল আছে, তারা চেষ্টা করবে এখন বিএনপির সাথে একটা
যুদ্ধে লিপ্ত হতে সংসদের ভিতরে, এটাই আমাদের দেশের ঐতিহ্য। কিন্তু এই যুদ্ধে যদি এই দুই দল লিপ্ত হয় তাহলে কিন্তু বিএনপি নির্বাচনী ইশতেহারে যেসব অর্থনৈতিক সংস্কারের কথা বলেছে সেটা কিন্তু বাস্তবায়ন বিলম্বিত হবে। ফলে সংবিধান সংস্কারের বিষয়ে যতটা উদারনৈতিক অবস্থান নেওয়া যায় সেটা নিয়ে জুলাই সনদটা আসলে পাশ করে বাস্তবায়নের দিকে চলে যাওয়া উচিত। এরপরে জোর দেওয়া উচিত আমাদের যেই দানব গত 18 মাসে তৈরি হয়ে আছে মব সংস্কৃতি, সেইটাকে দমনের জন্য একটা পুলিশ বাহিনীর নৈতিক এবং কাঠামোগত সংস্কার এবং তাকে সবল করা, এবং প্রয়োজনে সারা দেশে একটা, আমি বলবো, চাঁদাবাজদের বিরুদ্ধে একটা কম্বিং অপারেশন চালানো। এবং এই অপারেশন, এই অভিযান হতে হবে দল মত নির্বিশেষে। এই অভিযানে নিশ্চিতভাবে সেরকম অভিযান চালানো হলে বিএনপির অনেক চাঁদাবাজও ধরা পড়বে, এবং সেটাই ধরা পড়া উচিত। কারণ এবারের নির্বাচনে বিএনপি যে অনেক আসন হারিয়েছে ঢাকায়, আমাদের সাংবাদিক বা গবেষকদের পর্যবেক্ষণ হলো সেগুলো চাঁদাবাজিতে জনগণের অসন্তোষের কারণে আসনগুলো বিএনপি হারিয়েছে। ফলে বিএনপিকে প্রথমে প্রশাসনিক পদক্ষেপের পাশাপাশি সাংগঠনিক একটা পদক্ষেপ নেওয়া উচিত, দল থেকে এইসব চাঁদাবাজদের বের করে দেওয়া, শুদ্ধি অভিযান চালানো। অর্থাৎ একটা দলীয় পদক্ষেপ অনেকগুলো নিতে হবে, প্রশাসনিক পদক্ষেপও অনেকগুলো নিতে হবে। এবং বিএনপি নির্বাচনী ইশতেহারে দুটো ভালো প্রস্তাব ছিল যে আঞ্চলিক বৈষম্য নিরসনে তারা পদক্ষেপ নেবে এবং দেশজ আয় বাড়ানোর জন্য তারা কর ব্যবস্থা সংস্কার করবে। আপনারা হয়তো পড়েছেন। আমি বলবো আগামী 3 মাস পরে বাজেটে এই দুটো বিষয় স্পষ্টভাবে আসা উচিত। স্থানীয় সরকারের বাজেট স্থানীয় সরকারকে সরাসরি দেওয়া উচিত, এটা আমলাতন্ত্রের মাধ্যমে নয়। সরাসরি ইউনিয়ন পরিষদের বাজেট ইউনিয়ন পরিষদে, উপজেলার বাজেট উপজেলা পরিষদে, এবং একই সঙ্গে শিগগির স্থানীয় সরকারের নির্বাচনও হওয়া উচিত। বহুদিন ধরে আমাদের স্থানীয় সরকারে অন্তর্ভুক্তিমূলক অংশীদারিত্বমূলক নির্বাচন নেই। আজকে জাতীয় নির্বাচন দেশে এমন একটা আশাবাদ তৈরি করেছে। আপনি জানেন আজকে ক্যাপিটাল মার্কেটে শেয়ার বাজারে সূচক বেড়ে গেছে প্রায় 150 গুণ, 146 পয়েন্টের মতো। তো এই স্থানীয় নির্বাচন হলে স্থানীয় সমাজেও একটা অর্থনীতিতে পরিবর্তন আসবে, আশাবাদ তৈরি হবে। বিএনপির উচিত স্থানীয় সরকার নির্বাচনের দিকে যাওয়া এবং বাজেটে স্থানীয় সরকারগুলোর বাজেট সরাসরি স্থানীয় সরকারের হাতে বরাদ্দের ব্যবস্থা করে। জি, অনেক ধন্যবাদ ডক্টর মারুফ মল্লিক। যেটা আলোচনা আসলো যে চাঁদাবাজি, এই প্রসঙ্গটা কিন্তু নির্বাচন আগে অনেকবার আসছে। সাধারণ মানুষকে আমি বলতে শুনেছি যে এক দল গিয়েছে চাঁদাবাজ, আরেক দল সেটা দখল করেছে, এবং অনেক ক্ষেত্রে কিন্তু এটার প্রমাণ আছে, এবং বিএনপি অনেককে কিন্তু কি করে বহিষ্কারও করেছে। এই যে তৃণমূলে যে বার্তাটা দেয়া, যেটা বলে কম্বিং অপারেশন, আমরা কি সরকার গঠনের পর এরকম কোনো কিছু দেখব, বা বিএনপি নীতি নির্ধারণের মধ্যে এই জিনিসটা আছে কিনা? জি, ধন্যবাদ। আমার মনে হয় যে সরকার গঠনের পরপরই এর কিছু আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং যে অভিযোগগুলো আছে চাঁদাবাজি বা তৃণমূল পর্যায়ে যে একটু সন্ত্রাসী কার্যকলাপ, সেটা বন্ধের জন্য মনে হয় কার্যকর পদক্ষেপ দেখা যাবে, প্রশাসনিক পদক্ষেপ। আলতাফ ভাই যেটা বললেন, এর পাশাপাশি চাঁদাবাজের যে অভিযোগটা, এটা কিন্তু আসলে ধরেন এটা হয়, বাংলাদেশে হয়, ইনফরমাল ইকোনমির পার্ট, এটা অস্বীকার করা যাবে না। এখন কতটা হয়, কে করে, সেগুলো নিয়ে আলাপ সালাপ করা যাবে। পাশাপাশি বিএনপিকে আমি মনে করি প্রশাসনিক একটা অপারেশন বা পদক্ষেপের পাশাপাশি বিএনপিকে তৃণমূলের সাধারণ মানুষের সঙ্গে কানেক্টেড হতে হবে, সাধারণ মানুষের সঙ্গে কথা বলতে হবে। যেই সমস্যাটা হয়েছে ঢাকায়, যে ভালো ভালো আসনে কিন্তু বিএনপি হেরে গিয়েছে একদম, যেগুলো বিএনপির জেতার কথা ছিল। কেন হেরেছে? বিকজ হচ্ছে যে একদিকে তো তাদের চাঁদাবাজি হয়েছে, এটা যেমন সত্য, পাশাপাশি বিএনপিকে নিয়ে প্রচুর প্রপাগান্ডা হয়েছে, প্রচারণা হয়েছে, অনলাইনে অফলাইনে বোথ। কিন্তু সেই জায়গায় বিএনপি সাধারণ মানুষকে কানেক্ট করতে পারেনি, তাদের সঙ্গে গিয়ে কথা বলতে হবে। এখন বিএনপি যখন কথা বলবে না সাধারণ মানুষের সঙ্গে, খুলে বলবে না বিষয়টা কি, তখন তার সম্পর্কে যে একটা প্রচারণা চালানো হচ্ছে, ওটার কিন্তু একটা প্রতিচ্ছবি সাধারণ মানুষের মধ্যে তৈরি হয়ে যায়, সেটা সত্য হোক আর মিথ্যা হোক। হ্যাঁ, আপনি এজেন্ডা ফ্রেমিং বা ধরেন
এই যে প্রসেসটা, যে ইনফরমেশন ডিসিমিনেশনের যে প্রসেস, এখন যেই লোকটা ধরেন ওই অর্থে ইন্টারনেট লিটারেট না, তার কাছে যখন একটা ছবি যাবে, ফটো কার্ড যাবে যে চাঁদাবাজির, ওর মনের মধ্যে কিন্তু এটা ঢুকে যাবে। তো এইটা শুধু আমি মনে করি শুধু প্রশাসনিক অ্যাকশন না, পাশাপাশি সোশ্যাল অ্যাকশনের মাধ্যমে বিএনপিকে এটা নিয়ে কাজ করতে হবে। আর আমি একটু একটা জিনিস যুক্ত করি, আলতাফ ভাই চমৎকার একটা কথা বলেছেন যে আমাদের যে যারা সংসদ সদস্য হবেন শুল্কমুক্ত গাড়ি আমদানি যেন না করেন। আমি ওনার সঙ্গে তো পুরোপুরি একমত, বরং আমি বলবো তাদের বিদেশি গাড়ি আনার দরকার নাই। 300 জন সংসদ সদস্যকে আমাদের প্রগতির গাড়ি দেয়া হোক। এই প্রগতির গাড়ি কিন্তু কোনো অংশেই খারাপ না, আপনারা চড়েছেন কিনা জানি না, আমার রাস্তায় দেখেছি না, আমার বন্ধুরা যারা এখন আমলাতন্ত্রে আছেন, বড় উচ্চ পদে আছেন, তাদেরকে যে সরকারি গাড়ি দেওয়া হয়, আমি গত সপ্তাহে চড়েছিলাম। তা আমি জিজ্ঞেস করেছিলাম যে এই তোমার এই গাড়িটা কি বিদেশি নাকি বাংলাদেশি, তো ও বলেছে এটা প্রগতির তৈরি গাড়ি, মানে বাংলাদেশের যে আমাদের টঙ্গীতে আছে, চমৎকার গাড়ি, এই গাড়ি দেয়া হোক আমাদের। তো আপনি তো জনপ্রতিনিধি নির্বাচিত হয়েছেন জনগণকে সেবা দেওয়ার জন্য, আপনি তো সেখানে ভোগবিলাসের জন্য যান নাই যে আপনাকে 5 কোটি টাকা দামের গাড়িতে চড়তে হবে, আপনাকে বিশাল আলিশান বাড়িতে থাকতে হবে। আমি দেখলাম কয়দিন আগে এই সরকারের আমলে সিদ্ধান্ত নিয়েছে 9,000 স্কোয়ার ফিটের মনে হয় বাড়ি তৈরি করা হচ্ছে মন্ত্রীদের জন্য। এটার কি দরকার, আমার তো মাথায় আসে না। হ্যাঁ, 9,000 স্কোয়ার ফিটের 9 জন মন্ত্রী থাকতে পারবে, 1,000 স্কোয়ার ফিটের, বা আপনি 12-1300 করলেও 7-8 জন মন্ত্রী থাকতে পারবে। মন্ত্রীদের আগে বানিয়ে দিলে সচিবদের বাড়াতে সুবিধা হয়। হ্যাঁ হ্যাঁ, এই ভোগবিলাসের যে আমাদের একটা অভ্যাস, আপনি রাজনীতিবিদ হন বা সচিব, আপনি যেটা বললেন আমলাতন্ত্রে যান, এইটা বিএনপি যদি করতে পারে, আমার মনে হয় যে এই যে আমরা যেটা বললাম মধ্যবিত্ত বা এর ওর ভোট পায় না, এই জামাতের দিকে চলে গেছে, জামাতের ভোট বাড়ছে, ফিরে আসবে বিএনপির প্রতি। কারণ আপনি তো জনগণের সেবক, সেই যে ধারণা, এটা বিএনপিকে আমি মনে করি এস্টাবলিশ করতে হবে সোসাইটিতে, এবং খুব ভালো উদ্যোগ হবে। আলতাফ ভাই যথার্থ বলেছেন। আর পাশাপাশি আপা যেটা বললেন যে শ্রম বাজার, শ্রম আইন, কিন্তু আমি মনে করি যে নেক্সট এই বিএনপির যে সরকারটা গঠিত হবে, সম্ভবত মঙ্গল বুধবারে শপথ নিবে, তাদের জন্য বড় চ্যালেঞ্জ হচ্ছে যে রোজায় রমজানের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা। কারণ তারা এইটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। আমি বারবার বিভিন্ন আলোচনায় বলেছি যে নির্বাচনে বিএনপি জিতে যাবে, যাই হোক সরকার তারা গঠন করতে পারবে, বাট বিএনপির জন্য বড় চ্যালেঞ্জ হচ্ছে পোস্ট ইলেকশন স্ট্র্যাটেজিটা তৈরি করা, যে তারা ধাপে ধাপে কিভাবে এটা ইমপ্লিমেন্ট করবে। এবং বিএনপির প্রথম পরীক্ষা হবে এই রমজান, এই দ্রব্যমূল্য, তাদেরকে খুব সতর্কতার সঙ্গে এই পরিস্থিতিটা মোকাবেলা করতে হবে। আমরা প্রত্যেক রমজানেই দেখি সয়াবিনের দাম বেড়ে যাচ্ছে, ছোলার দাম বেড়ে যাচ্ছে, বেগুনের কেজি 300 টাকা হয়ে যাচ্ছে, কাঁচামরিচ পাওয়া যাচ্ছে না। এই জিনিসটা বিএনপিকে খুব ভালোভাবে শুরু থেকেই যদি ভালো মেসেজটা দেওয়া হয়। আপনি যেটা বলছেন যে মানে যে চ্যারিটি বিগিনস এট হোম, আপনি বলছেন এটা গাড়ি দিয়ে এটা ভালো মতো শুরু হতে পারে। আমার মনে হয় বিএনপি খুব ডিলেমায় পড়ে যাবে, কারণ জামাত কিন্তু অলরেডি বলেছে যে আমরা যদি সরকার গঠন করতে পারি তাহলে আমরা এই শুল্কমুক্ত গাড়ি নিব না। এখন তারা তো অপোজিশনে গেছে, অপোজিশনে যে সংসদের প্রথম দিনে যদি ঘোষণা দেয় যে আমাদের সদস্যরা নেবে না, তাহলে বিএনপির জন্য তখন কঠিন হয়ে যাবে। তা ঠিক আছে, তোমার নেব না, আমরা নেব না, প্রবেশনই বাদ, যদি হয় আর কি। আমি যতটুকু জানি বিএনপি দলীয়ভাবেও, মানে বড় দলগুলো তো অনেক খরচ করে, তাদের তো আয় ব্যয়ের অনেক বিস্তৃতি অনেক, কিন্তু বিএনপির ভিতরে একটা কিন্তু চর্চা আছে যেটা খুব বাইরে আসে না। এরা কিন্তু খুব কৃচ্ছতা সাধন করে, দলীয় যে অনুষ্ঠানগুলো হয় বা বিভিন্ন যে কর্মসূচি হয়, সেখানে তারা চেষ্টা করে যথাসম্ভব কম ব্যয়ে কম খরচে সেটা করা যায় কিনা। তো সেটা হইতে পারে ইন্টারনাল তাদের প্র্যাকটিস, কিন্তু এর বাইরে আমার মনে হয় যে এটা একটু বাইরে ছড়িয়ে দেওয়া উচিত। জি, তসলিমা আক্তার, এই যে জুলাই সনদ বাস্তবায়নের যে বিষয়টা, যা হ্যাঁ ভোট তো হলো, এখন এই প্রশ্ন যেটা হচ্ছে যে বিএনপি তো অনেকগুলো নোট অফ ডিসেন্ট ছিল, ইস্তেহারে সেগুলো তারা ক্লিয়ার করেছে, তাহলে কোনটা বাস্তবায়ন হবে আসলে, তাদের ইস্তেহার নাকি এই জুলাই সনদ? জুলাই সনদ বাস্তবায়নটা তো একটা প্রথম কাজ আমি মনে করি, যেহেতু সেখানে ঐক্যমত্য কমিশনের মধ্য দিয়ে অধিকাংশ রাজনৈতিক দল একমত হয়েছিল। এবং যেটা আলতাফ ভাই বললেন খুব গুরুত্বপূর্ণ আমি মনে করি, যে জুলাই সনদ বাস্তবায়নের জায়গায় গিয়ে আমরা যে এখন সরকারি দল বা যারা সরকার গঠন করছে বা বিরোধী দলে যারা আছে,
আমরা অনেক সময় দেখি যে নির্বাচনকালেও আমরা দেখেছি যে অনেক রকম চটকদার কথাবার্তা বলা, দৃষ্টি আকর্ষণ করার জন্য, এটা একটা মনে হয় আমাদের দেশে একটা চল হয়ে গেছে। বিশেষ করে গণঅভ্যুত্থানের পরে আমরা দেখতেছি যে মানে দৃষ্টি আকর্ষণ করার জন্য, ভাইরাল হওয়ার জন্য আমরা অনেক কিছু বলি, কিন্তু এই কাজগুলো করতে গিয়ে যেন আমাদের জুলাই সনদ বাস্তবায়নের কাজটা ক্ষতিগ্রস্ত না হয়। এবং আমরা আশা করি যে এবার সংসদে সরকারি দল এবং বিরোধী দল জুলাই সনদের বিষয়ে অবশ্যই, যেহেতু এটা একটা জাতীয় পুনর্গঠনের বিষয়, সংবিধান সংস্কারের প্রসঙ্গ আছে, আমাদের অনেকগুলো গুরুত্বপূর্ণ জায়গায় যেগুলোতে আমরা একমত হয়েছি যে এইগুলো পরিবর্তন বা সংস্কার না হলে সেই পুরনো কায়দায় আমাদের থাকতে হবে। যেহেতু হ্যাঁ ভোট জয়যুক্ত হয়েছে, এখানে একটা দায়বদ্ধতা চলে আসে। তো সেই জায়গায় আমরা আশা করব যে সরকারি দল এবং বিরোধী দল এই জুলাই সনদ বাস্তবায়নের কাজটা তারা করবে। এরপরে যারা জয়ী হয়েছে তারা তো তাদের ইশতেহার অনুযায়ী যে কাজগুলো আছে সেগুলো করতে, কিন্তু প্রথম কাজটা আমার মনে হয় জুলাই সনদ বাস্তবায়নের কাজে বিশেষ মনোযোগী হওয়া দরকার। আরেকটা বিষয়, আমি আগে যে প্রশ্নটা আপনি করছিলেন যে আসলে সরকার প্রথমে কি করতে পারে, যে চাঁদাবাজ বা সন্ত্রাসী যারা আছে তাদেরকে কিভাবে দমন করা হবে। আমরা যখন জনসংযোগ করেছি ভোটের জন্য, তখন আমরা শুধু আমার আসনে না, আমার মনে হয় যে বাংলাদেশের প্রত্যেকটা আসনে প্রত্যেকেই কিন্তু এই দুইটা কথা ছিল। একটা হচ্ছে দ্রব্যমূল্য বা নাগরিক সেবাকে নিশ্চিত করা, আর একটা হচ্ছে চাঁদাবাজ, সন্ত্রাস, মাদক, এগুলো কিভাবে দূর করা যাবে। আমরা দেখি যে সাধারণত নির্বাচন হলে বা ক্ষমতার পালাবদল হলে অনেক রকম ইতিবাচক পদক্ষেপ থাকে, আবার অনেক রকম প্রতিহিংসামূলক পদক্ষেপও থাকে। মানে একে অপরকে দেখাই দিতে হবে, বা কার সাথে কার ব্যবসার হিসাব নিকাশ আছে, কে কিভাবে তার জায়গা দখল করবে, এইসব করতে গিয়েও আমরা অনেক সময় অপারেশনের নামে বিচার বহির্ভূত অনেক কিছু করতে দেখি, যেটা কিনা গত 15 বছর যে বিষয়গুলো নিয়ে আমরা বিশেষভাবে কথা বলেছি, যে কোনো রকম বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, গুম, খুন, যেমন আমরা দেখেছি সীমান্তে পড়ে আছে যারা গুম হয়েছে। আমরা গুমের তো ভয়াবহ রকম ইতিহাস, গল্পগুলো এখন সামনে আসছে। ফলে আমরা অবশ্যই চাই যে আইন শৃঙ্খলা বাহিনীর মধ্য দিয়ে এমন একটা পরিস্থিতি তৈরি হবে, এটা শুধু আইন দিয়ে সবসময় করা যাবে তাও না, এখানে সামাজিক যে সচেতনতা বৃদ্ধি করা, সেই বিষয়গুলোও আনতে হবে। এবং সেটার সাথে এমন অর্থনৈতিক ব্যবস্থা, এমন মানে তরুণদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা রাখতে হবে যাতে এই প্রক্রিয়াটা আসলে উৎসাহিত হতে না পারে। তো সেই জায়গায় আমি মনে করি যে মানে আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা রাখতে গিয়ে যেন আমরা সেই পুরনো বিচার বহির্ভূত হত্যা, ক্রসফায়ার বা কথায় কথায় জেল জুলুম, হ্যাঁ বিরোধিতা মানে হচ্ছে মানে চলে গেলাম বা আমি মত প্রকাশ করতে গেলাম, একটা ভয়ের সংস্কৃতি যেন না থাকে। এই সংসদের প্রতি যাতে ভয় না থাকে, একটা আস্থা এবং নতুন কিছু আমরা দেখতে পাই। বিরোধী দল থাকবে, সরকারি দল থাকবে, কিন্তু সেই পুরনো কায়দায় একে অপরকে শায়েস্তা করা, একে অপরকে দেখিয়ে দেওয়া, সেটা করতে গিয়ে যারা আমরা যেই গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে জনগণের মধ্যে যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, আমার মনে হয় শুধু এটা আকাঙ্ক্ষায় নাই, জনগণও যাতে সরকারকে জবাবদিহিতার মধ্যে রাখে, সেটার জন্য জনগণ, ভোটার যারা ছিলেন, তাদেরও একটা বড় ভূমিকা আছে বলে আমি মনে করি। আলতাফ পারভেজ, শেষ করব, যেটা আপনি বলছেন যে সংবিধান সংস্কার বা জুলাই সনদ, এখন অনেকেই আলোচনা করতে শুনি যে বিএনপি তো জিতেছে, তাদের ম্যানিফেস্টো বা ইস্তেহার দিয়েছে, তো সেটা তো সেই অনুযায়ী করবে, আবার হ্যাঁ ভোটও জিতেছে। তো যদি কনফ্লিক্ট হয় যেখানে, তাহলে কোনটা মানে সরকার, মানে বিএনপি বা সরকার কি এই জুলাই সনদ বাস্তবায়ন করতে বাধ্য কিনা? দেখুন, এখানে হয়েছে কি, বিএনপি বা এই সংসদে কিছুটা আমি বলবো একটা বিব্রতকর অবস্থায় পড়েছে বা পড়তে যাচ্ছে। কারণ গণভোটটা এমনভাবে আয়োজন করা হয়েছে এবং জুলাই সনদটাকে গণভোটের ভিতর এমনভাবে ঢুকিয়ে দেওয়া হয়েছে, এবং সেটা যেহেতু হাঁ হয়ে গেছে, এটা বিএনপির উপর আমি বলবো একটা বোঝাই হয়েছে। কীরকম দেখুন, উচ্চকক্ষ নিম্নকক্ষের ব্যাপারটা, উচ্চকক্ষ কিভাবে নির্বাচিত হবে এটা তো ঐক্যমত কমিশনে একভাবে আলাপ হয়েছে। বিএনপি বলেছে তারা আসনের হিসাবে দিবে, আর হ্যাঁ ভোটে গণভোটে জিতেছে যে ভোটের হিসাব অনুযায়ী। এখন বিএনপি কি করবে? জনগণ তো তাকেও ভোট দিয়েছে, জনগণ তো গণভোটেও হ্যাঁ দিয়েছে। এখন এই যে জটিল অবস্থাটা তৈরি করেছে, এইটা করেছে গণভোট প্রক্রিয়া যারা আয়োজক, যারা নীতি নির্ধারক, যারা এই গণভোটটাকে এইভাবে সাজিয়েছে, তারা জুলাই সনদ বা জুলাইয়ের আকাঙ্ক্ষাকে ঢাল হিসাবে নিয়ে আমি বলবো একটা জটিল পরিবেশ জাতীয় সংসদে প্রেরণ করেছে। এখন প্রশ্ন হলো, প্রেরিত তো হয়ে গেছে, এখন এর সমাধান কি? আমার নিজেরই হলো, আমি প্রথমে বলেছি যে
বিএনপি অবশ্যই বড় দল হিসেবে, বেশি আসন পাওয়ার হিসেবে সে একটা উদারনৈতিক অবস্থান নিবে। অনেক বিষয়ে সে নোট অফ ডিসেন্ট দিয়েছে, এখন সেগুলো তার কনসিডার করার সুযোগ আছে, করবে হয়তো। কিন্তু একটা দলের তো একটা নীতিগত অবস্থানও আছে, নীতিগত অবস্থান তো অতিক্রম করে সে অনেক দূর যেতে পারবে না। সেরকম ক্ষেত্রে কি হবে? যখন বিরোধী দল অত্যধিক চাপ দিবে আর সরকারি দল সেটা মানতে পারবে না, সেরকম বিষয়গুলো আমি বলবো আদালতে চলে যাওয়া উচিত। গণভোট নিয়ে, এই জুলাই সনদ নিয়ে আদালতে বিএনপি ছাড়াও অনেকে যাবে, এটা যে যাবে না তা না। পুরো গণভোট প্রক্রিয়া, অনেক অধ্যাদেশ আদালতে হয়তো উঠবে, এটা উঠার আমি বলবো সম্ভাবনা বলুন, শঙ্কা বলুন, সেটা আছে। কিন্তু যদি সংসদে কোনো বিষয় মীমাংসা না হয়, অনন্তকাল তো এটা চলবে না, 180 দিনের ভিতরে মীমাংসা করতে হবে। সেক্ষেত্রে আমি বলবো সবচেয়ে ভালো উপায় হলো উচ্চ আদালতের মতামত নেওয়া। আজকে এই পর্যন্তই রাখি। আলতাফ পারভেজ অনেক ধন্যবাদ, তসলিমা আক্তার অনেক ধন্যবাদ, মারুফ মল্লিক আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনাদেরও অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন। দেখলেন নির্বাচনী বিশেষ টক শো জনপ্রত্যাশা। আবার দেখা হবে সেই প্রত্যাশা। সবাই ভালো থাকবেন।